আপনাদেরকে কয়েকটা কথা বলি। এর মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি থাকে একটি দেশের মধ্যে বা একটি অঞ্চলের মধ্যে, ইভেন যে গোষ্ঠীকে কেন্দ্র করে অভ্যুত্থানটি সংগঠিত হয় সেই গোষ্ঠীর প্রতি ওই অঞ্চলের মধ্যে পুনরায় সিম্পিতি তৈরির হার খুবই কম। খুবই কম বলতে বাংলাদেশের ইতিহাসে তো একদমই নেই, বৈশ্বিক ইতিহাসে আছে কিনা সেটা আমার অ্যানালাইসিস করতে হবে, খুঁজে দেখতে হবে। আমি যদি বাংলাদেশের অভ্যুত্থানের সিচুয়েশনগুলোর কথা ধরি, আমরা যদি সবচেয়ে বেশি যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটাকে বিপ্লব বলি, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেটি হচ্ছে জাতীয় পার্টি এরশাদের বিরুদ্ধে। তো এরশাদ সাহেবের বিরুদ্ধে যদি অভ্যুত্থান পরবর্তী দুইটি ইতিহাসকে আমি আপনাদের সামনে তুলে ধরি, একটি হচ্ছে 1991 সাল এবং 1996 সাল। এবং ওই সময়ের আপনি 91 সালের ইলেকশনের কথা যদি ধরেন, সেটি হচ্ছে 90 স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের ঠিক পরে বিশাল বড় এক অভ্যুত্থান, এবং বাংলাদেশের ইতিহাসে যে কয়েকটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদের মধ্যে 90 স্বৈরাচার বিরুদ্ধে এই আন্দোলনটি ছিল খুবই মাস্টার এবং মারাত্মক আকারের আন্দোলন। এবং মজার বিষয় হচ্ছে ওই আন্দোলনের পরবর্তীতে এরশাদ জেলে ছিলেন এবং জেল থেকে তিনি নির্বাচন করেছিলেন। সে সময় প্রায় মনে হয় 5টি আসনে নির্বাচন করা যেত। তো ওই 5টি আসনের মধ্যে 5টিতেই এরশাদ সাহেব তখনকার সময় জিতেছিলেন অভ্যুত্থানের পরবর্তীতে। এবং 96 সালের ইলেকশনেও এরশাদ ঠিক একই কাজের মাধ্যমেই অভ্যুত্থান পরবর্তী সময়ের মধ্যে তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ অনুযোগ থাকার পরেও, জেলে থাকার মধ্যে তিনি জেলে ছিলেন, এরপরেও তিনি পাঁচটি টোটাল 10টি আসনে তিনি সে সময় জয়লাভ করেছিলেন, যেটি একটি প্রমাণ, অকাট্য প্রমাণ যে ওনার প্রতি মানুষের একটা সিম্পিতি ছিল। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনি অভ্যুত্থানের পরবর্তীতে দেশের ভিতরে পুনরায় আপনি রাজনীতি করবেন কি করবেন না, সেটা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা সরকার নির্ধারণ করে দিতে পারে না। এবং এটা আমি অন্তত গণতন্ত্রমণি হিসেবে আমি অন্তত এটা বিশ্বাস করি না। সুতরাং আওয়ামী লীগের ভাগ্যে কি হবে সেটা কখনোই বিএনপি নির্ধারণ করে দিতে পারে না, কিংবা বিএনপির কর্তৃত্ব থাকা এই সরকার ব্যবস্থা সেটি করতে পারে না, এবং সেটি সিরিয়াসলি করতে পারে না, এবং এটি বললেই হয় না। সুতরাং সামনের সময়ে আওয়ামী লীগের যে রাজনীতির প্রক্রিয়াটুকু কী হবে, তারা রাজনীতিটা করতে পারবে কি না, সেইটা নির্ভর করবে এই দেশের জনগণ। এবং এই দেশের জনগণই আলটিমেট ডিসাইডার হবে যে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগ আসলে রাজনীতি করতে পারবে কি পারবে না, কিংবা আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে কীভাবে কনভিন্স করবে কিংবা করবে না। এই টোটাল প্রক্রিয়াটির মধ্য দিয়ে যদি কোনো একটি কারণে আওয়ামী লীগের এরকম একটি স্বভাবসুলভ দক্ষতা তারা দেশের জনগণের উপর রাখতে পারে, যে দেশের জনগণ সেটা আশ্বস্ত হবে, বিশ্বাস করবে, তখন আলটিমেটলি হয়তো বা একটা রাজনীতি করার পরিবেশ তৈরি হবে। কিন্তু এছাড়া যে সমস্ত হম্বিতম্বি কিংবা এখনকার পর্যায়ে যেগুলো ঘটছে, সেগুলো হচ্ছে জাস্ট মাঠগরম, কিংবা বলা যেতে পারে যে রাজনৈতিক পরিস্থিতিকে একটি উত্তপ্ত অবস্থার মধ্যে নিয়ে যাওয়া কিংবা টেস্ট করা, বা প্রিটেস্টের মতো একটি অবস্থা, যে পলিটিক্যাল প্রিটেস্ট কী অবস্থায় আছে সেটি জাস্টিফাই করার একটি প্রক্রিয়া। অথবা বলতে পারেন জনগণকে যে মতানুসারী থাকবে আওয়ামী লীগের, তাদেরকে একটা হম্বিতম্বি কিংবা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলা। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে, আমি এর আগেও বলেছি যে সাধারণত জনগণের চিন্তাভাবনার প্রতিফলনেই সাধারণত একটা রাজনৈতিক দলের ভাগ্যটাকে নির্ধারণ করে দেয়। সুতরাং এই দেশের জনগণকে আপনি কিভাবে কনভিন্স করবেন, কোন প্রক্রিয়ায় কনভিন্স করবেন, ক্ষমা চেয়ে কনভিন্স করবেন না কিভাবে করবে, সেটা হচ্ছে ওই রাজনৈতিক দলটির মুখ্য বিষয়। সো এটি হচ্ছে রাজনৈতিক ভাষায় আওয়ামী লীগের আলটিমেট ফেট কিংবা ভাগ্য বলা চলে। এখন আসা যাক গতকালকের যে সভা সেমিনার হয়েছে ভারতের অভ্যন্তরে, সেখানের একটি মেসেজ, কূটনৈতিক মেসেজটুকু কী, সেখানে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় সংগঠিত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে গতকালকে যে ইয়াটি হয়েছে, কি বলে, সংবাদ সম্মেলনটি হয়েছে, যেটির মাধ্যমে আওয়ামী লীগের তৎকালীন ফেসিবাদের জনক শেখ হাসিনা, ওনার নেতৃত্বে আওয়ামী লীগের সে সময়কার অথবা কিছু নেতৃত্বস্থানীয় কিংবা যারা পলাতক ছিলেন সেই সমস্ত নেতা, এবং একটা ভালো একটা অনুষ্ঠান হয়েছে। ইভেন এই অনুষ্ঠানটিকে রয়টার্সের মতো যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা কিন্তু সজোরে প্রচার করেছে, মানে অকাট্য একটি দলিল হিসাবে সেটিকে প্রকাশ করতে চেয়েছে। এর মাধ্যমে কূটনৈতিক পর্যায়ে দুইটি বিষয় প্রকাশিত হচ্ছে। একটি হচ্ছে যে এই যে পালাতক ফেসিজম, যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত করার পরবর্তীতে আরেকটি রাষ্ট্রের মধ্যে পালিয়েছে, তাদেরকে রাজনৈতিক ব্যাকআপ, তাদেরকে আপনার রাষ্ট্রীয় ব্যাকআপ, তাদেরকে গণমাধ্যমের একটি সার্ভিস দেওয়া, এই ধরনের বিষয়গুলো যে দিবে সামনের সময়, এবং এখন দিচ্ছে, সামনের সময় এটা আরও জোরে সোরে দিবে ভারত সরকার, সেটি বেশ স্পষ্ট একটি বার্তা। এবং এক্ষেত্রে বিএনপি সরকারের এই ক্ষেত্রে সচেতনতা হয়তোবা তাদেরকে অর্জন করতে হবে বা রাখতে হবে সামনের সময় রাজনীতির মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে যা এই যে
ন্যারেটিভটুকু গতকালকের বক্তব্যটুকু আমি যতটুকু শুনেছি সেখানে আওয়ামী লীগের সেম আগের মতো আচরণ এবং শেখ হাসিনার আচরণ একদম একটু বিন্দুমাত্র পরিবর্তন হয় না। আমি ভেবেছিলাম যে হয়তো বা উনি এই দেশের যত সমস্ত আওয়ামী লীগের ভাগ্যান্বেষী যুবক যারা রয়েছেন বা মানে ভাগ্যবিমুখ যারা ছিলেন নতুন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে যারা আওয়ামী লীগে জয়েন করেছিলেন তাদের দিকে হয়তোবা তিনি তাকাবেন, তিনি হয়তোবা দুঃখ প্রকাশ করবেন কিংবা রাজনৈতিকভাবে ওনার যে সমস্ত ভুলগুলো হয়েছিল সেইগুলো তুলে ধরবেন এবং এই দেশের কর্মীদেরকে পুনরায় উজ্জীবিত করবেন যারা সুশীল সমাজ হিসেবে রয়েছেন, ছিল একটা সমাজ। কিন্তু আলটিমেটলি তিনি সেসবের কোনো কিছুতেই গেলেন না, তিনি কোনো রকম এই সবগুলা ভুল ছিল এবং মেটিকুলাস ডিজাইন ইত্যাদি ইত্যাদি। তার মানে আওয়ামী লীগের মূল যে রাজনৈতিক ফিলোসফি এটা আগের জায়গায় রয়েছে। ইভেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভারত সরকারের যে এজেন্ডা, সেই এজেন্ডাটুকু বাস্তবায়নের জন্য যে পূর্বের প্রায় ২০-৩০ বছর আগের বা ১৫-২০ বছর আগের যে সমস্ত রাজনৈতিক ট্যাকটিক্স এই অঞ্চলকে মানে বাংলাদেশকে ঘিরে ভারত সরকার অ্যাপ্লাই করতো, সেইগুলাকেই ভারত সরকার সামনের সময় অ্যাপ্লাই করবে। সেই খুন, সন্ত্রাস, হত্যাযোগ্য কী বলে আপনার জঙ্গিবাদ, এই সমস্ত বিষয়গুলোকে কায়েম করবে। ইভেন এইগুলোর মধ্যে সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এই বিষয়টিকে নিয়ে একটি বিএনপির জন্য অন্তত একটি কনসার্নিং ম্যাটার হিসাবে বিএনপির যারা নীতি নির্ধারণী রয়েছে তাদেরকে এটা অন্তত ফেস করা উচিত এবং তাদেরকে এই বিষয়টিকে মাথায় রেখে সামনের সময়ের যে পলিটিক্যাল সিচুয়েশনটা থাকবে বা পলিটিক্যাল সিস্টেমটা থাকবে সেখানে কোন ধরনের আচরণ বিএনপি করবে, কিভাবে করবে, কূটনৈতিক পর্যায়গুলোকে কিভাবে মেনটেন করবে, ইভেন মিডিয়াকে কিভাবে বিএনপি হ্যান্ডেল করতে পারে। ইভেন আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক এই সমস্ত মিডিয়া বা সংবাদ মাধ্যম আরও বাড়বে আওয়ামী লীগের এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে প্রকাশ করার জন্য। এর পাশাপাশি যে বৈশ্বিক যে সমস্ত মিডিয়া থাকবে সেইগুলোকে মানে আন্তর্জাতিক মিডিয়া ছাড়া আপনি ইউ ক্যান নট ফেস দিস কাইন্ড অফ থিম, এইটাকে আপনি কখনোই মোকাবিলা করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি খুবই প্রপারলি এই যুদ্ধটাকে কন্টিনিউ করতে চান প্রপারলি সুন্দরভাবে, সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে আপনার সত্যতাটুকু তুলে ধরতে হবে। গতকালকের এই সংবাদ সম্মেলনের মধ্যে অনেকগুলো ভুল ভ্রান্তি তথ্য ছিল, এগুলাকে আপনার প্রকাশ করতে হবে। সো এটি গেল একটি প্রক্রিয়া এবং এই মিডিয়া কিংবা এই সংবাদ সম্মেলনের পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতে ভারতের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক বয়ান বলেন কিংবা কূটনৈতিক যে ভাষা ব্যবহার করা বলেন, সেটি সবচেয়ে জনপ্রিয় একটি কূটনৈতিক ভাষা বিএনপি গতকালকে প্রকাশ করেছে। ইভেন আপনি যদি লক্ষ্য করেন এর মধ্যে জনপ্রিয়তা বা এই বিষয়টিকে ঘিরে যে জনপ্রিয়তাটুকু ছিল সেটি নিতান্তই একটি মারাত্মক আকার ছিল। অর্থাৎ এমন কোনো মানুষ নেই যেটি খুশি হয়েছে না, শুধুমাত্র ভারত প্রেমী যারা ছিলেন তাদের ছাড়া, আওয়ামী লীগ প্রেমী যারা ছিলেন তাদের ছাড়া, এছাড়া বাইরের ম্যাক্সিমাম না সবটা অংশই এই ধরনের একটি বোল্ড সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে সামনের সময় পলিটিক্যাল সিচুয়েশনটি সামনে আরও জমছে, সেটি এখন দেখার বিষয়, সেটি কোন পর্যায়ে যায়। আওয়ামী লীগ কি কোনো না কোনোভাবে রাজনীতিতে ফিরে আসতে পারে কি না সেটি সন্ত্রাসীপনার মাধ্যমে আসে, অথবা বিএনপি এই ধরনের প্রবলেমগুলোকে কীভাবে ফেস করবে, ইন্টারন্যাশনাল এই ধরনের যে চক্রান্তগুলো ঘটবে সেগুলোকে বিএনপি কীভাবে ফেস করবে, এটি রাজনৈতিক চিন্তা ভাবনা যারা করে বা চিন্তক যারা রয়েছেন তাদের কাছে একটি মজার বিষয় হয়ে উঠবে হয়তোবা, অথবা থ্রিলিং একটি বিষয় হবে। আমি সেই কামনাই করছি, দেখা যাক কতটুকু থ্রিলিং হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।